কয়েক মুহূর্ত হয়তো জীবিত থাকবো। প্রতীকের মুখটাই চোখের সামনে ভাসতে লাগলো আমার। চোখ ছাপিয়ে জল বেয়ে গেল। গুরুমা আর সময় নষ্ট না করে তার পাশে রাখা থালা থেকে কালো কুচকুচে একটা লম্বা সাপ হাতে নিল। এতক্ষণ সেটা থালার মধ্যে খাপটি মেরেছিল। জিনিসটা যে সাপ কে জানতো। সেটা প্রচন্ড আক্রোশে ছোবল বসাতে গেল আবিদের মুখে। ঠিক সেই মুহূর্তে কান ফাটানো শব্দ হলো। আকাশ থেকে বিদ্যুৎ জলকাতে শুরু করলো। বৃত্তের মাঝে রাখা কুলিটা বিকট শব্দে বিস্ফোরিত হয়ে ছিটকে গেল চারপাশে। সাপটা মোমবাতির আগুনে পড়ে ছটপট শব্দে নিমিষে পুড়ে ছাই হয়ে গেল। গুরুমায়ের গা থরথর করে কেঁপে উঠল। দাঁড়াম করে বিশাল শরীরটা পড়ে গেল মাটিতে। অজ্ঞান হলো সে। আবিদের কিছু হয়নি। সে জল জলে চোখে তাকিয়ে আছে গুরুমায়ের দিকে। নিচতলা ঘড়িটা ঢং ঢং করে 3টা বাজার সংকেত দিল। আমি হতভম্ব হয়ে বসে রইলাম অনেকক্ষণ। আবিদ আমার কাঁধে হাত রাখতে আমি ফিরে এলাম। জিজ্ঞেস করলাম, এটা কি হলো? আবিদ হেসে বলল, মিশন সাকসেসফুল। আমি চারপাশে তাকালাম। গুরুমা অজ্ঞান। আদিবা তার মাথাটা কোলে নিয়ে ডেকে যাচ্ছে অনবরত। প্রতীক যেখানে ছিল সেদিকে তাকালাম। দেখলাম সে জ্ঞান হারিয়ে পড়ে আছে মাটিতে। আমি পায়ে পায়ে এগিয়ে গেলাম তার কাছে। আবিদ বললেন, ওকে নিচে নিয়ে চলুন। আবিদ আর আমি প্রতীককে ধরে নিচে নিয়ে এলাম। আদিবা তখন তার গুরুমাকে চিৎকার করে ডাকছে। ভোরের আলো ফুটতেই জ্ঞান এলো প্রতীকের। গতকাল তার চেহারা জলুস ছিল, সেটা চলে গেছে। চোখের নিচে কালি আর মলিন মুখটা দেখে মনে হচ্ছে হঠাৎ তার বয়স কয়েক বছর বেড়ে গেছে। চোখ খুলতেই আমার মুখটা দেখতে পেল সে। মুচকি একটা হাসি ফুটে উঠলো তার ঠোঁটের কোণে। ধীরে ধীরে বলল, নীলু, ওরা আমাকে আটকে রেখেছে। আমি কিছু বুঝতে পারলাম না। আবিদ বলল, ওনার দোষ নেই মিসেস নীলাঞ্জনা। ওনাকেও আপনার মতো জাদু করা হয়েছিল। ওনারটা বশীকরণ জাদু, যার কারণে সব চেতনা হারিয়ে ফেলেছিলেন তিনি। গুরুমা তাকে দিয়ে যা করাচ্ছিল উনি তাই করছেন। তবে ভেতরে ভেতরে কোথাও ওনার একটা চৈতন্য ঠিকই কাজ করছিল, যার কারণে উনি জানতেন উনি আটকা পড়েছেন। আমি প্রতীকের দিকে তাকালাম। সে চোখটা ভালো করে মেলে আমার দিকে তাকিয়ে আছে। হঠাৎ জিজ্ঞেস করলো, নীলু, আমাদের বাবু? আমি কেঁদে ফেললাম। আবিদ ওকে বলল, আপনি রেস্ট নিন, পরে সব বলা যাবে। আপনি তো অনেক ক্লান্ত, তাই না? হ্যাঁ বলে চোখ জোড়া বন্ধ করে ফেললো প্রতীক। ঘুমিয়ে গেল সাথে সাথে। আমি আবিদকে জিজ্ঞেস করলাম, গুরুমায়ের কি অবস্থা? জ্ঞান ফিরেছে? আমরা ছাদে গেলাম। গুরুমা বসে আছে মাথায় 2 হাত দিয়ে। আমাদের পায়ের শব্দে মাথা তুললো। খাপছাড়া দৃষ্টি। খিলখিল করে হেসে উঠলো সে। বলতে লাগলো, তোরা আমার কিচ্ছু করতে পারবি না। কাজ কলা করবি, হাতি কোথাকার। যা যা এখান থেকে, নইলে কিন্তু মন্ত্র পড়ে কুত্তা বানাই দিব। হিহি। আদিব বলল, মাথা গেছে। এখন বুঝতে পেরেছে তার সারা জীবনে সাধনা শেষ। তখন আর নিজেকে ঠিক রাখতে পারেনি। আদিবাকে দেখলাম দৃষ্টিতে আমার দিকে তাকালো। হঠাৎ ছুটে এসে আমার চুলের মুঠি ধরে জোরে থাপ্পড় বসিয়ে দিল আমার গালে। আবিদ তাকে টেনে সরালো। কয়েকটা চড় থাপ্পড়ের পর সে শান্ত হলো। কাঁদতে কাঁদতে নিচে চলে গেল। আবিদকে বললাম, ধন্যবাদ, আপনার জন্যই সব হলো। আবিদ মুচকি হেসে বলল, আমি তো কিছু করিনি। দেখেননি রাতে আমি কেমন ব্যর্থ হলাম সব চেষ্টা করেও? তাহলে কেমন করে হলো সব? আবিদ একটা নিঃশ্বাস ফেলে বলল, যিনি এত সব জাদু এবং জাদুকর সৃষ্টি করেছেন তিনি হয়তো এসব অনাসৃষ্টি সহ্য করতে পারেননি। কোনো জাদুকর যদি তার সব শক্তির একটা জায়গায় জড়ো করে রাখে আর পূর্ণিমার রাতে ঠিক 3টা বাজে সেই জায়গায় বজ্রপাত হয়, তাহলে সেই জাদুঘরের সব শক্তি বিনষ্ট হবে। গুরুমা এই ক্ষেত্রে বড় রকমের ঝুঁকি নিয়েছিলেন। সে ধরে নিয়েছিল আমি কিছু করতে পারবো না। আসলেও পারিনি, কিন্তু স্রষ্টা সহ্য করলেন না। সময় মতো বজ্রপাত হলো আর ধ্বংস হলো গুরুমা। কিন্তু 3টা বাজার শব্দ তো এসব কিছুর পরেই শুনলাম। হ্যাঁ, কারণ গুরুমায়ের বাড়ি ঘড়ি সে ইচ্ছে করে স্লো করে রেখেছিল, যাতে অন্য কেউ এখানে ঢুকে সময় হিসাব করে তার উপর কোনো প্রকার প্রভাব ফেলতে না পারে। রাতে আমিও বিষয়টা বুঝিনি। সকালে নিজের ঘড়ির সাথে এই বাড়ির ঘড়িটার সময় মেলাতে সব পরিষ্কার হলো। আমার বুক থেকে এতক্ষণে ভারী পাথরটা নেমে গেল। সকালে সূর্যের আলোটা ভীষণ মায়াময় মনে হলো। এত সুন্দর সকাল অনেকদিন দেখিনি। আদিবা যখন জানতে পেরেছিল প্রতীকের উপর সব জাদু চলে গেছে আর গুরুমা পুরোপুরি মানসিক ভারসাম্যহীন, তখন সেও পাগল হয়ে গিয়েছিল। হঠাৎ একদিন শুনি আদিবা আত্মহত্যা করেছে। প্রতীক সুস্থ হয়েছে, এখন আমরা আগের মতোই সুখে আছি। মাঝের দিনগুলো ভুলে যাওয়ার চেষ্টা করছি। গুরুমা একটা পাগল হাসপাতালে আছে। আবিদের বাড়িতে আমরা মাঝে মাঝে যাই। সে তার নানা অভিজ্ঞতার গল্প শোনায়। তবে কোনোটাই আমাদের ঘটনার চেয়ে ভয়ানক মনে হয় না। ধন্যবাদ। কেমন লেগেছে অবশ্যই জানাবেন।